তোল 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 তোল, হ্যাঁ যা যা যা, তোল তোল। আরে আরে দেখ দেখ, আরে আয় না, জলদি জলদি তোল তোল তোল, যা তোল, তুলে ফেল। আয় 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 আয়, রাখ 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 রাখ, হ্যাঁ যা 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 যা, সাবধান, ঝটপট কর না। আচ্ছা বিভাস চৌধুরী, তাড়াতাড়ি জানা, আস্তে আস্তে রাখ। হ্যাঁ আগে কথা, আজ রাতেই যেন মাল বর্ডার পেরিয়ে চলে যায়। ঠিক আছে কথা। আরে এই তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি কর। তাহলে বিভাস চৌধুরী এমএলএ, তোমাকে হাতে নয় ভাতে মারবো। জায়গাটা চিনে গেলাম, এবার সারা গ্রামকে ডেকে জড়ো করবো। বেরো 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 বেরো, যা চলে যা 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 না, যা 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 যা। চলুন কথা। কি হয়েছে? কাল সাধারণত আমাদের গোডাউনে এসেছিল হুজুর, ভাগ্যিস তার আগে মাল পাচার হয়ে গেছে। গোডাউনে খবর পেল কোত্থেকে? সেইটাই তো আশ্চর্য কথা, এরপর তো আর কিছু থাকা উচিত নয়। সদানন্দ মুখ খোলার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে, বুঝেছো? সব বুঝেছি কর্তা। খোলা আকাশে ঘর আমার, জীবনের চলা নয় থামার। কাউকে আপন পায়নি মন, ভালোবাসা যে পর আমার। খোলা আকাশে ঘর আমার, জীবনের চলা নয় থামার। বন্ধু আমার কেউ নেই, শত্রুও কেউ নেই, আমি যে সাথী আমারই, জানি শুধু আমাকে। বন্ধু আমার কেউ নেই, শত্রুও কেউ নেই, আমি যে সাথী আমারই, জানি শুধু আমাকে। নেই তো আমার কিছুই দেবার, নেই তো আমার কিছুই নেবার। খোলা আকাশে ঘর আমার, জীবনের চলা নয় থামার। যার পিছু টানলে আমি যে সেই যা যাব, এলো কেই বা গেল, রাখি না কারো খবর। যার পিছু টানলে আমি যে সেই যা যাব, এলো কেই বা গেল, রাখি না কারো খবর। এই এখানে ওই ওখানে, একলা চলি পথের টানে। খোলা আকাশে ঘর আমার, জীবনের চলা নয় থামার। কাউকে আপন পায়নি মন, ভালোবাসা যে
বাপরে, কত রক্ত! আরে তো মরে গেছে। কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট করছে। দেখো হাসি কে এক করি? কি হয়েছে? সদাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। কি বললে? অন্ধের একমাত্র অবলম্বন, তাকে কে খুন করলে এক করি? তাকে থানায় নিয়ে গেছে, মামলা হবে। ভগবান, আরে কি সৌভাগ্য আমার, বিভাস চৌধুরীর পায়ের ধুলো পড়েছে। বলো, ছুটির দিন সব কাজ ছেড়ে আমার কাছে? তোমাকে ছাড়া তো আমার কোনো উপায় নেই। একবার চাচা খুব জ্বালাচ্ছে, বুঝলে? খতম করে দিয়েছো তো? আমি না, এক ড্রাইভার ওকে চাপা দিয়ে মেরেছে। ও, ড্রাইভারটা অবশ্য ধরা পড়েছে। আমি চাই যে কেসটা তুমি হাতে নাও। আসামি নামধাম কিছু বলেছে? বউবাজারের মিত্রির বাড়ির ছেলে সঞ্জয় মিত্র। কেসটা আমি নেব বিভাস। টাকা পয়সার জন্য তুমি কিছু ভেবো না। আরে না না, টাকার জন্য তুমি যে কার্পণ্য করবে না এটা আমি জানি, কিন্তু আমি যার কথা ভাবছি যদি সে হয় তাহলে আমি নিজের ইন্টারেস্টই কেসটা নেব। কি ব্যাপার, তুমি দেখা করতেও কি পারি না? তুমি পরস্ত্রী বিধবা, এভাবে দেখা করলে নানারকম কথা তো উঠতে পারে। কার কাছে সে কথা যাবে বলতে পারো? যার সঙ্গে বিয়ে হয়েছিল, বিয়ের 1 বছরের মধ্যে সে মরে গেল, খুব বেশি মদ খাবার ফলে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে। আমি ভাগ্য মানি না। কেন তুমি আমাকে জোর করে নিয়ে গেলে না? কেন তুমি কাপুরুষের মতো লুকিয়েছিলে? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। হ্যাঁ, তুমি। পারবিতা, তোমার সব প্রশ্নের উত্তর আমার জানা আছে, কিন্তু আমি দেব না। আমার মাকে আমি মৃত্যুসজ্জায় কথা দিয়েছিলাম যে বিয়ের স্বপ্ন আমি কোনোদিন দেখবো না, আর সে কথা আমি রাখবই। আর দেখছি তো, যদি কাউকে বিয়ে করতাম তাহলে সে হতভাগীর কি হতো। 2 দিন বাদিন তো আবার ফাঁসি হয়ে যাবে। সত্যি কি তুমি লোকটাকে নেশার করে গাড়ি চাপা দিয়েছিলে? মিতা, তুমি তো জানো নেশা কাকে বলে তা আমি জীবনে জানি না। তারপর নেশার ঘোর। তাহলে মিতা, লোকটাকে আমি গাড়ি চাপা দিইনি, কিন্তু কি করেছে আমার গাড়ির চাকার নিচে এসে গেল। তারপর কিছু বুঝতে পারছে না, সব গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে আদালতে তুমি তাই বলো? সেটা আমার ব্যাপার। আর কিছু বলবে? হ্যাঁ, একটা কথা শেষবারের মতো বলে যাই। তোমার বিরুদ্ধে আমার বাবা কোর্টে দাঁড়াচ্ছে। মিস্টার মিত্র, আপনি কি করেন? আমি লরি চালাই। লরি যারা চালায় শুনেছি তারা মদ খেয়ে লরি চালায়। খায়, তবে সবাই নয়। ও, আপনি কতটা মদ খান? আমি মদ খাই না, আর তাছাড়া মদ খেলেও সবাই মাতাল হয় না। যেমন? যেমন কেউ হয়তো 2 বোতল মদ খেয়েও মাতাল হয় না, হ্যাঁ। আবার কেউ হয়তো 1 চুমুক খেয়ে মাতাল হন। আপনি সেদিন কতটা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন? আমি তো আপনাকে আগেই বলেছি আমি মদ খাই না। থ্যাংক ইউ। নোট ইট প্লিজ মাই লর্ড। আসামি সেদিন মদ না খেয়ে সুস্থ শরীরে ঠান্ডা মাথায় একজন গরিব চাষিকে লরি চাপা দিয়ে মার্ডার করেছিল। আপনারা কি একমত হয়েছেন? তাহলে বলুন, আসামি দোষী না নির্দোষ? মাই লর্ড, মহামান্য জুরিদের মতামত শোনার আগে আমার কিছু বক্তব্য আছে। মহামান্য আদালত যদি অনুমতি দেন তাহলে আমি আমার বক্তব্য পেশ করতে পারি। প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড। হুজুর, আসামি নিজে কোনো আইনজীবী নিতে চাননি, তাই জন্য তার হয়ে বলার মতো এখানে কেউ উপস্থিত হননি। তাহলে আপনি এখানে উপস্থিত হয়েছেন কোন অধিকারে? মানবিকতার অধিকারে। মহামান্য আদালতের হুকুম। মানবিকতা? একটা খুনি যে খুন করে পালিয়ে যাচ্ছিল, তার ক্ষেত্রে মানবিকতার প্রশ্ন ওঠে কি করে মাই লর্ড? হুজুর, শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই বোধহয় ভুলে গেছেন যে এই আসামি যে খুনি তার কোনো উপযুক্ত প্রমাণ কিন্তু এখনো উনি আদালতে পেশ করতে পারেননি। হুজুর, দুর্ভাগ্যক্রমে আসামির সঙ্গে আমার পরিচয় বহু আগে।
সেটা অবশ্য শ্রদ্ধ অ্যাডভোকেট মশাই খুব ভালো করেই জানে। বেচারা অকালে বাবা মাকে হারিয়েছে, একমাত্র বোন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা সঞ্জয় বাবু, আপনার বোন এখন কেমন আছেন? মাস দুয়েক আগে মারা গেছে। ও, আর আপনার বাড়িটা, প্রমোটারের বিরুদ্ধে আমি যে স্টে অর্ডার বার করে দিয়েছিলাম? সন্ধ্যা মানে আমার বোন মারা যাওয়ার পরে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে এসেছি। নাও মাই লর্ড, যার অতীত এরকম তার মানসিক ভারসাম্য হারানো এমন কিছু বিচিত্র নয়। আচ্ছা সঞ্জয় বাবু, অ্যাক্সিডেন্টে যখন হয় তখন কি উল্টো দিকে কোনো গাড়ি ছিল? হ্যাঁ, উল্টো দিক থেকে একটা খয়রি অ্যাম্বাসেডর। অবজেকশন মাই লর্ড, উনি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। না হুজুর, মহামান্য আদালত এতক্ষণ বিভ্রান্ত ছিলেন, আমি শুধু সত্যটাকে উদ্ঘাটন করে দিলাম। উদ্ঘাটন করে কার উপকারটা করলেন? একটা খুনির না মৃতের সংসারের? মাই লর্ড, সংসারের একমাত্র উপার্জনশীল মানুষ, অন্ধ বাবা মায়ের একমাত্র অবলম্বন, সে মারা গেল। এখন বাকি সবাই না খেয়ে মারা যাবে। কাজেই একটা প্রত্যক্ষ খুন আর অনেকগুলো পরোক্ষ খুনের জন্য দায়ী হচ্ছেন এই সঞ্জয় মিত্র। এতক্ষণ বাদে শ্রদ্ধ অ্যাডভোকেট মশাই আসল কথাটা বললেন। হুজুর, যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু যাকে অভিযুক্ত করা হচ্ছে তার সাজা হলে মৃতের সংসারে কোনো উপকার হবে না। আর তাই আমি মহামান্য আদালতে আসামি সঞ্জয় মিত্রকে খুনের দায় থেকে বেনিফিট অফ ডাউটের বলে মুক্তি প্রার্থনা করছি মাই লর্ড। এটা কি করলে তুমি? ব্যক্তিগত আক্রোশে কেন একজন নির্দোষ মানুষকে আপনি সাজা দিতে গিয়েছিলেন? নির্দোষ মানুষ? সঞ্জয় মিত্র প্রথম যেদিন আপনার চেম্বারে আসে সেদিন পারমিত আপনার খোঁজ করতে ওখানে এসেছিল। দুজন দুজনকে দেখে অবাক হয়, তারপর আপনার রাগ দেখে সেদিন আমি অঙ্কটা মিলিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি মহামান্য জুরিদের সাথে একমত হয়ে আসামি সঞ্জয় মিত্রকে প্রমাণের অভাবে মুক্তি দিলাম। দাঁড়াও, আদালত তোমাকে ক্ষমা করলেও আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। কে আপনি? চিনতে পারছো না? যার যার শীতের সিঁদুর তুমি মুছে দিয়েছ, আমার শ্বশুর শাশুড়িকে সন্তানহারা করেছো তুমি, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করেছো তুমি। ভেবেছো ঈশ্বর নেই? ঈশ্বর আছেন, তার বিচারে তুমি খুনি খুনি খুনি। না, আমি খুনি নই, বিশ্বাস করুন। তবে যদি আপনি বলেন যে আমি খুনি, তাহলে বলুন আমি কিভাবে প্রায়শ্চিত্ত করতে পারি। প্রায়শ্চিত্ত? একসঙ্গে কটা পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? বাবা মাকে সন্তানহারা করার পাপের প্রায়শ্চিত্ত, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করার পাপের প্রায়শ্চিত্ত, না এক অসহায় নারীকে জেনে শুনে বিধবা করার পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সারা জীবন মানুষের ঘৃণা বয়ে বেড়াবে তুমি। তুমি মরো, আমি চাই না। আমি চাই এই পাপ তোমাকে সারা জীবন দগ্ধ করুক। শুনুন একটা কথা। খালাস পেয়ে গেল রে। সদানন্দের মতো ভালো মানুষকে চাপা দিয়ে খুন করে আইনের মারপ্যাচে বেজে গেল। এবার আর কটাকে খুন করে দেখ। কোর্টের বিচার শেষ হয়েছে কর্তা, এবার আমাদের বিচার বাকি আছে। এই তো চাই, বাইরে এলে তোরাই গণধোলাই করে দে। চল সমাজ সেবা করি, আমি থাকলে শয়তানটাকে বাঁচাতেই হবে। চল। তো বারবার বলেছি ওটাই তো পারবেন, খুনিটা খালাস পেয়ে যাবে আর আমরা যত জেলে গিয়ে ঢুকবো। ওকে আমরা ছাড়বো না। ওকে তোমরা কি করবে? ওকে আমাদের গ্রামে গিয়ে থাকতে হবে। যতদিন না সদানন্দ ছেলে বড় হচ্ছে ততদিন ওকে এই সদা সংসারে মুনিশের কাজ করতে হবে। না না, ও সময় পারবো না। ভালো মরবে। সঞ্জয় বাবু, ওদের দাবিটাও তো মানবিক দাবি। দেখুন, খুন আপনি না করলেও বিধাতা এর কলঙ্ক আপনার কপালেই মাখিয়ে দিয়ে গেছে। ভাবুন না, যে কর্তব্য আপনি আপনার মা বোনের জন্য করতেন
সেটাই সদানন্দের সংসারের জন্য করবেন। আর তাছাড়া আপনার তো কোনো পিছুটানও নেই। তাছাড়া তোমার মালিক তো লরি নিয়ে গেছে। তাহলে আমি কি করতে হবে? ওই গ্রামের একজনই থাকতে হবে, হ্যাঁ। আর ভাঙা সংসারটা আবার জোড়া লাগিয়ে দিতে হবে। সঞ্জয় মিত্র স্বেচ্ছায় যদি একটি গ্রামে গিয়ে একটা সংসারে হাল ধরতে চান, তাহলে আদালতের কাছে আবেদন করার কোনো প্রশ্নই ওঠে না। মাই লর্ড, আমি সেই জন্য আবেদন করিনি। আমার মহামান্য আদালতের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ, যে উন্মত্ত গ্রামবাসীদের হাত থেকে সঞ্জয়বাবুকে রক্ষা করার জন্য মহামান্য আদালত যেন সরকারকে নির্দেশ দেন যে লোকাল থানা সঞ্জয়বাবুর ঠিক মতো প্রোটেকশন নেয়। আদালত এই আবেদন মঞ্জুর করলো। স্থানীয় থানায় সঞ্জয় মিত্রের প্রোটেকশনের সব রকম ব্যবস্থা করবে। থ্যাংক ইউ মাই লর্ড। ধন্যবাদ। না, এই প্রস্তাব আমি মানি না। কুসুমপুরের ত্রিসীমানায় ওকে আমি ঢুকতে দেব না। হায় ভগবান, এ কি বিচার করলে তুমি, যে আমার একমাত্র ছেলেকে খুন করলো, তাকে তুমি এই গ্রামে পাঠালে? হায় ভগবান। ঠিক হয়েছে প্রভা। চোখ দুটো গিয়ে ভালো হয়েছে। অন্তত খুনেটাকে চোখের দেখা দেখতে হবে না। অক্ষয়বাবু, আপনি সবই তো শুনেছেন। শুনেছি। সঞ্জয় মিত্র এখন থেকে এই গ্রামেই থাকবেন। না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নইলে আমি খুন করে ফেলবো। অক্ষয়বাবু, এই গ্রামে যদি কেউ থাকতে চায়, তাকে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। তাছাড়া এটা কোর্টের নির্দেশ। কেন? কোর্ট এমন নির্দেশ দেয় কেন? শুনুন, আমি দোষ করে থাকি বা না থাকি, যখন দোষী সাব্যস্ত হয়েছি, তখন প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। প্রায়শ্চিত্ত করবে? কি প্রায়শ্চিত্ত করবে? পারবে আমার সদাকে ফিরিয়ে দিতে? বলো বলো, পারবে? তা হয়তো পারবো না, কিন্তু ভাবুন না, আমি আপনাদের সদানন্দ। না, খবরদার, ও কথা তুমি উচ্চারণ করো না। বড় বৌদি, মায়ের সমান, জানেন তো। সন্তান যদি কোনো অন্যায় করে, কোনো পাপ করে, কোনো দোষ করে, তাহলে মা কিন্তু নিজেকে তা মাফ করে দেন। বড় বড় কথা বলো না, তুমি ক্ষমার অযোগ্য। মরে গেলেও তোমাকে ক্ষমা করবো না। অক্ষয়বাবু, আমার কাজ আছে, আমি আসি। চিন্তা করবেন না বাবা, বাড়ির বাইরে যে ঘরটা আছে, আমি ওখানেই থাকবো। আমার মুখও আপনারা দেখতে পাবেন না। চলুন দ্বারকা বাবু, চলুন। পিসি, ওই লোকটা কে রে? ওই লোকটাই তো তোর বাবাকে খুন করেছিল। খুনে? খুনি? তাহলে কাঁদছিল কেন? তুই দেখেছিস নাকি? হ্যাঁ, যে খুন করে সে কি কাঁদে? একটা কথা মনে পড়ে গেল। কে রে? না থাক, আগে আমি ভালো হয়ে যাই, তোর আবার ডিউটি শুরু হোক, তারপর বলবো। তাহলে এই দাদাটাকে তুই ভালোবাসিস না? যা, তোর মতো দাদা সবার থাকে বুঝি? কত ভাগ্য আমার। তাহলে বল। তুই আমি একটা সোনার হাত দিবি বলেছিলি, মনে আছে? মনে নেই আবার? ভাবছিলাম যদি মরে যাই তুই কষ্ট পাবি, তোর আর হাতটা দেওয়া হবে না। চুপ। কিছু বলবে? তুমি আমার মাকে বললে বড় বৌদি মায়ের মতন, এর মানে কি? বড় বৌদি মায়ের মতো, মাই হয়। তাহলে আমার মা আর তোমার মা এক বলো? হ্যাঁ এক। তাহলে তুমি আমার দাদা। হ্যাঁ তাই তো, তোমার দাদা। তাহলে আমি তোমায় কি বলে ডাকবো? তোমার যা খুশি, যে নামে ডাকতে ইচ্ছে করে। আচ্ছা, আমি তোমায় খুনে দাদা বলে ডাকবো। খুনে দাদা? হ্যাঁ, পিসি, মা, দাদু, ঠাম্মা সবাই বলছিল তুমি খুনি। বেশ, তুমি আমায়
ওই নামই ডেকো। আচ্ছা আমি তাহলে এখন আসি। এসো। খুনে দাদা? ছেলেটার উপরে সেদিন খুব রেগে গিয়েছিলাম বুঝলে, এখন দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়তো, সাপে বর হয়ে যেত। কি বলছেন কর্তা? ওই খুনেটা যেভাবে ওখানে জাঁকিয়ে বসেছে তাতে তো মনে হচ্ছে দুদিন বাদে শালাকে ওরা মেনে নেবে। আর যেই মেনে নিক, সদ্য বিধবা হয়েছে মহামায়া, ও কিন্তু কিছুতেই মেনে নেবে না। যদি অভাবে পড়ে ওই বুড়োটা ওই খুনেটাকে মেনে নেয় কর্তা, তুমি ওই বিধবা মহামায়াকে নিয়ে একটা রসালো গল্প বানিয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে দাও। কিন্তু কর্তা বউটা তো খুনিটার সঙ্গে কথা বলা তো দূরের কথা, দেখাই করে না। সুনাম ছড়াতে অনেক সময় লাগে কালী, বদনাম ছড়াতে কিন্তু সময় লাগে না। দাবানলের মতো হু হু করে ছড়িয়ে পড়ে। হ্যাঁ ঠিক বলেছেন কর্তা। এই কর্তা পাঠালেন তোমাদের খোঁজ খবর নিতে। তা জমি জমা চাষের কোনো বন্দোবস্ত হলো? না। ভাগে দিতে চাইলাম, কেউ নিতে রাজি হচ্ছে না। সে কি, কেন? বলছে বাধা দেওয়া আছে তো দলিল, ফসল তোলার সময় যদি চৌধুরী মশাইয়ের লোকরা এসে ফসল তুলে নিয়ে যায়। ছি 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 ছি। আচ্ছা কে তোমাদের মাথায় এসব ঢোকাচ্ছে বলো তো? কর্তা কি আমার এত খারাপ লোক? নিজের গাঁটের পয়সা খরচা করে সদানন্দর খুনেটাকে ধরে দেবার ব্যবস্থা করলেন, আর তিনি কিনা চুপচাপ বসে বসে দেখবেন যে তোমরা এরকম ভাবে উপোস করছো। তো সে হারামজাদাটা কোথায়? জানি না। ভেতরে আসে না তো? না। এলে খুন হয়ে যাবে না? ভালো, খুব ভালো। দেখো ওই হারামজাদাটাই হয়তো সব করছে। এবার দেখবে নিজে হাতে করে খাবার এনে না তোমাদের মন ভোলানোর চেষ্টা করবে। ওর আনা খাবার মুখে দেবার আগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হব। বলো, খুব ভালো। কার ধ্যান করছো? ভূতের। হ্যাঁ? ও মা, আমি ভাবলাম কে না কে। আমি তো ভাবলাম তুমি আমার ধ্যান করছো। ইস, আমার বই গেছে তোমার ধ্যান করতে। বই গেছে? তাছাড়া আর কি। সবাই কি বলছে জানো? কি বলছে? বলছে যে যেই লোকটা আমার দাদাকে খুন করেছিল তাকে নাকি তুমি আরজি দিয়ে আদালতে বাঁচিয়ে দিয়েছো। হ্যাঁ। কেন দিয়েছো? তুমি জানো না ওই লোকটা আমার দাদাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিল? সঞ্জয়কে আমি আগে থেকে চিনি হাসি, আর আমি জানি যে গাড়ি চাপা শুধুমাত্র মানুষের দোষে হয় না, গাড়ির দোষেও হয়। আর যেহেতু আমি নিজে গাড়ি চালাই, সেহেতু আমি জানি যে জেনে শুনে কেউ কাউকে গাড়ি চাপা দিয়ে খুন করতে পারে না। পারে না? না, পারে না। তাছাড়া তোমার দাদার সাথে সঞ্জয়ের কোনোদিন দেখাই হয়নি, চেনা তো দূরের কথা। কেন তোমার দাদাকে খুন করতে যাবে বলো? আমাদের বাড়িতে ওকে কেউ বিশ্বাস করে না, এমনকি কথাও বলে না। ও কিন্তু তোমাদের সাহায্য করবে বলেই তোমাদের বাড়িতে এসেছে। কে নিচ্ছে ওর সাহায্য? উপকার না নাও, অন্তত ঘৃণা করো না। তাই বলে ওকে আমরা কোনো খাতির করতে পারবো না। সেটা তোমাদের বিচার। সঞ্জয়ের দুর্ভাগ্য যে সে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। আচ্ছা, আর যদি এরকম হতো যে তোমার দাদা আমার গাড়িতে চাপা পড়ে মারা গেছেন, তাহলে কি তুমি আমাকেও ঘৃণা করতে? তোমাকে তো আমরা চিনি। সঞ্জয়কে একটু চেনার চেষ্টা করো, দেখবে মানুষটা খারাপ নয়। রোজই তো ছেলেটা থানায় আসে। হ্যাঁ, আজ আসেনি কেন? আসার সময় হয়ে গেছে, তবে পথে ঘাটে যদি কেউ আটকায় তাহলে। আর তাছাড়া তো জানেন কুসুমপুরে কেউ ওকে খুব ভালো চোখে দেখে না। স্যার, একটা কথা বলি দারোগাবু, একটু চোখ কান খোলা রেখে চলুন। সদানন্দকে গাড়ি চাপা দেওয়ার পেছনে কোনো মতলবও তো থাকতে পারে। কি মতলব থাকতে পারে চৌধুরী মশাই? অ্যাক্সিডেন্টের আগে সঞ্জয় তো সদানন্দকে চোখেই দেখেনি। কি করে বুঝবো? সদানন্দের বউকে দেখেছেন তো, বয়সটা এমন কিছু হয়নি, আর চেহারাটা নজরে পড়ার মতো।
হয়তো না না, সঞ্জয় এরকম ছেলেই নয়। দেখে আপনাদের হেফাজতেই তো আছে, দেখবেন যেন সেরকম কিছু অঘটন না ঘটে, নইলে আমাকে আবার গ্রাম পঞ্চায়েতে প্রশ্নটা তুলতে হবে। চলি। শুধু শাক আর ভাত এই দিয়ে খাওয়া যায় নাকি? চিৎকার করো না, যা দিয়েছি তাই দিয়ে খাও। আমি খাবো না এইটুকু ভাত এইটুকু শাক। বৌমা, আজ রাতে আমরা কিছু খাবো না মা, খিদে নেই। যা আছে হাসি, বিশু আর তুমি ভাগ করে খেয়ে নাও। হলো তো, তোমার চিৎকারে দাদু ঠাম্মা খাবে না বলেছে, এবার খাও। আর কদিন এভাবে চালাবেন বাবা? আর মাত্র দুদিনের জোগাড় আছে, তারপর তো কেউই। শনির দৃষ্টি পড়েছে তো। একবার চৌধুরী কর্তার কাছে যাও, আমার সদার জন্য যখন এত করেছে, তাকে না হয় গিয়ে একবার বলো। দেখি, তেমন হলে নিজেই বলদ নিয়ে মাঠে চাষ করব। কি হলো, মুখটা শুকনো শুকনো দেখছি কেন? খাওয়া দাওয়া জুটছে না? জুটছে। তাদের উদাস হয়ে বসে আছো। একটা সংসার পুরো উপোস করতে শুরু করেছে, আমি এত কাছে থেকেও কিছু করতে পারছি না। এভাবে থেকে লাভ কি? আমার কাছে কাজ করবে? কি কাজ? ড্রাইভারি। লরি চালাতে পারবে? হ্যাঁ পারি, আমার লাইসেন্সও আছে। থাক, পরশু থেকে তুমি কাজে লেগে যাও, আর কাল সকালবেলা আমার লোক তোমাকে ডেকে নিয়ে আসবে। মাইনের কথা বললেন না তো? কাজ না দেখে মাইনের কথা বলা যায়? তবে খুশি হলে মাইনেটা ভালোই পাবে। একটা সংসারের জন্য তোমার চিন্তা শেষ নেই, এটা আমি জানি। এই নাও 500 টাকা অ্যাকাউন্ট রাখো। সদানন্দের ফ্যামিলিটা বাঁচলে তোমার চেয়ে লাভ আমার বেশি। চলি। জাদু ভয় নমো নম। ও সদার বউ, সদার বউ, শোনো শোনো, জরুরি কথা আছে। ওই শয়তানটা দেখলুম মুদির দোকান থেকে চাল ডাল তেল কিনছে, তা নিজেই রান্না করে খায় নাকি? এতদিন তো দেখিনি, খেতেও পারে। ও, তা নিজের জন্য কিনলে বলার কিছু নেই, আর যদি তোমাদের জন্য নেয় তাহলে হাত পেতে নিও না। কথা বলছিল কালি সদার বউকে গিয়ে একবার বলে আসিস, ওই শয়তানটার টাকায় যদি সদার বউ খায় তাহলে বদনামের জেলায় সমাজে মুখ দেখাতে পারবেন না। এমনিতে যে দু চার কথা গায়ে হচ্ছে না তা নয়। কে কি বলছে? বাতাসে কথা ওড়ে সদার বউ, কার কথা বলবো? ধরো 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 না। এটা নিয়ে কটা দিন চালিয়ে নাও, তারপর কর্তাকে বলে যা হোক কিছু একটা ব্যবস্থা করে দেবো। বৌদি, বৌদি, খবরদার, ওভাবে আপনি আমায় ডাকবেন না, আমি আপনাকে ঘেন্না করি। করুন, আপনি আমায় যত খুশি ঘেন্না করুন, ওটাই আমার পাওনা। কিন্তু এগুলো ঘরে তুলে নিন, অন্তত বিশুর কথা ভেবে। না, শুনুন, আমি এখানে প্রতিজ্ঞা করে এসেছি যে এই সংসারটার ভার আমি নেব। এগুলো না নিলে আমার শাস্তির ভার আরো বেড়ে যাবে। বিশ্বাস করুন, এখানে সবকিছু দেখে আমি সত্যি সংসারটার সঙ্গে জড়িয়ে পড়েছি। আবার বলছি, সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি বড় একা, দয়া করে আমাকে একটু করুণা করুন। না, আহা বৌমা, দরকারি জিনিসই তো দিচ্ছে, নাও, তুলে নাও। শুনলেন তো, সন্তানহারা মা
অনাহারে থাকা বিশুর কথা ভেবে আমাকে ক্ষমা করেছেন। আর বিশু আপনার সন্তান, আপনি তার কথা ভেবেও আমাকে এটুকু করুণা করতে পারছেন না? আমি করুণা করলে তুমি মুক্তি পাবে, তোমার শান্তি হবে, সে আমি কিছুতেই হতে দেব না। আমি চাই তুমি তিল তিল করে দৌড়তে দৌড়তে মরো, তাতেই আমার স্বামী তর্পণ করা হবে, তার আত্মা শান্তি পাবে। যাও, তুমি এসব নিয়ে যাও। নিয়ে নাও বললেই নিতে হবে? বিক্রি করা মাল আমরা ফেরত নিই না। তাহলে এগুলো নিয়ে আমি কি করব? ফেলে দিন, আর নাহলে দান করুন, দান করুন। মোট কথা হলো বিক্রি করা মাল আমরা ফেরত নিই না। নন্দঘোড়া? এই খুনিটা মাল কিনে নিয়ে গেল, আর এখন এসে বলে ফেরত নাও। না না, মুদিখানার দোকানের মাল ফেরত হয় না দাদা। হ্যাঁ, বদল হতে পারে, একবার নগদ তহবিলে ঢুকে গেলে আর বেরোয় না। হ্যাঁ, আপনি তার বদলে অন্য কিছু নিতে পারেন। তাহলে 1 টিন কেরোসিন দাও। কেরোসিন? কেরোসিন দিয়ে কারগর জ্বালাবে? ওই তোমার দোকান জ্বালাবো। আমার দোকানটা কেন জ্বালাবে? হ্যাঁ, টাকা না দিলে এই দোকানটা পুড়বে। ঝামেলায় কাজটাই খুঁড়ো, তুই বরঞ্চ টাকাটা ফেরত দিয়ে দাও। আগুন লাগিয়ে দিলে দোকানটাও পুড়বে, মালও পুড়বে। দিচ্ছি দিচ্ছি। ওরে বাবা, দাও 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 দাও। হুম। ও বাবা, নিয়ে যা বাবা। 1 2 3। আগে টাকা। এই নাও। ওরে বাবা, যাও। হ্যাঁ, যাও। টাকাটা কে দিলে বন্ধু? ওই তোমাদের চৌধুরী মশাই দিয়েছে। হ্যাঁ? কেন দিয়েছি বন্ধু? ওই ওর ট্রাক চালাতে হবে। আচ্ছা, ওর কিসের ব্যবসা? শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবসা। মানে? মানে একবার ওর কাজ করলে দেখতে হবে না, 2 মাসের জন্য হলেও জেল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তখন তো তুমি দাগি আসামি। বিয়ে না করেই শ্বশুর বাড়ি। তারপরে তোমাদের বিভাস চৌধুরীর 2 নম্বরই ব্যবসা আছে। হ্যাঁ, ওপরে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও ভেতরে শয়তান। আমার টাকাটা কাজে লাগলো না কেন হে? ওরা আমার টাকায় জল পর্যন্ত গ্রহণ করতে চাইছে না। কি আর করা যাবে? তোমার কাছে রেখে দাও। না, কেন? ড্রাইভারের কাজ আমি আর করব না। যাদের জন্য কাজ, তারা যখন আমার সাহায্য চায় না, তখন আমার দরকার নেই। একবার দিয়ে ফেরত নিতে আমি শিখিনি। আমিও কারো দান নিই না। আমার কাছ থেকে দান না নিলেও আমার ছেলের কাছ থেকে তুমি দান নিয়েছো। না, ওনার কাছ থেকে নিয়ে নি। উনি নিজেই আমাকে। বাবা, আমি আমার কর্তব্য করেছি, কোনো দান করিনি। কর্তব্য করেছো একটা খুনির প্রাণ বাঁচিয়ে। সঞ্জয় যে খুন করেছিল সেটা কিন্তু আদালতে এখনো প্রমাণ হয়নি। বেনিফিট অফ ডাউটে ও ছাড়া পেয়েছিল। তাহলে কে খুন করেছে সদানন্দকে? সেটাই তো আজ অন্ধকারে থেকে গেল। এই টাকাটা আপনার হয়ে আমি বাবাকে টাকাটা দিয়ে দেবো, এটা আপনার কাছে রাখুন। কিন্তু মনে করুন না কোনো বন্ধু আপনাকে দিয়েছিল। জানেন, আমারও মাঝে মাঝে মনে হয় যে আমিও বোধহয় একেবারে একা এই বিরাট দুনিয়ায়। আমাকে ভালোবাসার মতো মানুষ বোধহয় কেউ নেই। ভগবান বোধহয় আমার জন্য স্নেহ, মায়া, ভালোবাসা কিছু ভেবে রাখেননি। আবার ঠিক পর মুহূর্তেই ভগবান আমায় জানিয়ে দেন, না, আমি একা নই। আমাকে ভালোবাসার মতো মানুষ এখন এই পৃথিবীতে আছে। সঞ্জয় ছেলেটা যা হোক বাজারটা করে দিচ্ছিল, ফেরত না দিলেই ভালো করতে বৌমা। কদিন আর চালাতে পারলে বৌমা, শেষ পর্যন্ত আবার সেই টানাটানি। লোকটা কিন্তু খারাপ নয় বৌদি। রাগ করলে কি হবে? ওই তো সেদিন ছেলেগুলোকে ইট ছুঁড়ে মারছিল, কই ও তো কিছু বললো না। আর আমরা খাই না জেনে ও খায় না, তবে আর কি, পিন্ডি রেঁধে নিয়ে গেলাম। বৌমা, যে গেছে সে তো আর ফিরে আসবে না। বরং যারা আছে তারা কিভাবে বাঁচে সেই কথা ভাবো। ছেলেটার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো মা? না খেয়ে শুকিয়ে মরলেও ওর কাছ থেকে কিচ্ছু নেব না। বিশু, বিশু, আরে আরে আরে, পালাচ্ছ কেন আমায় দেখে? হ্যাঁ হ্যাঁ, পালাচ্ছ কেন? আমি তোমায় ডাকছি আর তুমি পালাচ্ছ আমায় দেখে? বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমার খিদে পায়নি খুড়ো দাদা, আমার একদম খিদে
খিদে পায়নি। কিন্তু আমি তো দেখছি তোমার খিদে পেয়েছে। না না, তুমি আমার পেট ধরে দেখো, আমার পেট ভর্তি আছে, আমার একদম খিদে পায়নি। মিথ্যে বলছো। তুমি কাল রাত্রে কি খেয়েছো? কিচ্ছু খাইনি। খুনে দাদা, তুমি কেন আমার বাবাকে গাড়ি চাপা দিলে? আমি জানি না ভাই, কেন তোমার বাবা আমার গাড়ির নিচে চাপা পড়লেন আমি নিজেই জানি না। এসো আমার সঙ্গে। কোথায়? আরে এসো না। ভাই, ওই কচুরি জিলিপি দুরকম মিলিয়ে 10 টাকার মতো দিন তো। এই যে ধরুন। হ্যাঁ, এই যে টাকা নাও, ধরো। হ্যাঁ, এসো। কিভাবে সংসারটা চলবে বলো তো? আর একবার চৌধুরী মশাইয়ের কাছে গিয়ে দেখি। চোখে দেখতে না পেলেও কানে তো সব শুনতে পাই। এইভাবে চলতে দিতে পারা যায় না। দাদু ঠাম্মা, এই দেখো আমি তোমাদের জন্য খাবার এনেছি। দুদিন ভালো করে খাওনি তো, সেই জন্য বেশি বেশি করে কচুরি আর জিলিপি এনেছি। একটু পরে গিয়ে চাল ডাল সব নিয়ে আসবো। কোথা থেকে আনলি ভাই? খুনে দাদা কিনে দিয়েছে। খাওয়াচ্ছি, দাঁড়া। বৌমা, লক্ষ্মী ছাড়া ছেলে, মাঝি, কেন কেন তুই খাবার এনেছিস? হ্যাঁ, বল বল, হতভাগা ছেলে, কেন কেন লোকের কাছ থেকে খাবার চাইবি? লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলে, যে তোর বাপকে খুব মারছি, তার থেকে হাত পাতে খাবার চাওয়া লজ্জা করে না তোর? কোনদিন চাইবি আর কোনদিন চাইবি কারো কাছ থেকে? বল বল, কেন চেয়েছিস? কেন চেয়েছিস বল তুই? শিগগিরই বল। ছেড়ে দাও। আর কারো তো সিঁথির সিঁদুর মুছে যায়নি, তাই সবাই আমার কষ্টটা বুঝতে পারছে না।
তোমার খিদের জ্বালা থাকবে না, দু চোখ মুছে না। সে সুখ পাবে এই জীবনে যে সুখ তুমি চাও। শুনে যাও, শুনে যাও, যাও গো ভুলে যাও, তোমার খিদের জ্বালা থাকবে না, দু চোখ মুছে না। কি বলছো তুমি? ঠিকই বলছি, এভাবে বেঁচে থাকা যায় না। এই যন্ত্রণা আপনারা বুঝতে পারবেন না। আমি তোমার যন্ত্রণা বুঝি সঞ্জয়, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তুমি ওই বাড়িতেই থাকবে। পারবো না স্যার, পারবো না। বিশুর মতো একটা ছোট্ট ছেলে চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে, এ আমি সহ্য করতে পারবো না। মাথা গরম করো না সঞ্জয়, দেখি আমি কি করতে পারি। শেখরদা, আপনার হাতেই সব। যদি আমি নমিনেশন না পাই তাহলে আমার মান সম্মান সব যাবে। চেষ্টা করবো বিভাস। চেষ্টা নয়, কথা দিতে হবে। তাহলে তোমাকেও একটা কথা দিতে হবে। বলুন। আমার ছোট মেয়ের সঙ্গে তোমার ছেলে বরুণের বিয়ে দিতে হবে। সে তো ভাগ্যের কথা দাদা। এমএলএ থেকে মন্ত্রী হওয়ার এমন সুযোগ কি কেউ ছাড়ে? দুর্জনে আমার বদনাম করলেও আপনি তো জানেন গরিব দুঃখীদের জন্য আমার মন প্রাণ কিরকম কাঁদে। সারাদিন ওদের কথা ভেবে ভেবেই আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এদিকে রাগের চক্র নাকি কাজ শুরু করেছে আমার এলাকায়? হ্যাঁ। আপনি কি বলছেন দাদা? আরে আমি বেঁচে থাকতে আমার এলাকায় ড্রাগের চক্র কি বলছেন? কোন সুদর্শন চক্রকে ঢুকতে দেবো না। কিচ্ছু করতে হবে না বন্ধু, যা করার আমি করবো। হ্যাঁ, ইস, কে আমার কর্মযোগী এলেন, যা করার উনিই করবেন। কি করবে শুনি? এই একটা কিছু করবো ছাই করবে। না, ছাইটাই করবো না। তুই বরঞ্চ রান্না করে দে। হ্যাঁ, নিরামিষ রান্না। হাসির বাবার কাছে গিয়ে বলবো রাধা মাধবের ভোগ নিয়ে এসেছি। কিন্তু সে আর কদিন দেবে বন্ধু? এই কথাটা এই গোবর ভরা মাথায় কে ঢোকাবে দাদা? এখনো পর্যন্ত বাবুদের বাড়িতে ওই ঠিকে চাকর হয়ে রইলো, এখনো পর্যন্ত পার্মানেন্ট হতে পারলো নি। সে তো তোর জন্যে। একসঙ্গে পার্মানেন্ট ঘর যদি বাঁধতে হয় তাহলে বাবুর বাড়িতে একসঙ্গে পার্মানেন্ট কাজ করা যাবে? যাকে বাজে কথা ছাড়, কাজে কথা শোন। দাদা দুদিন ধরে উপোস করে আছে। কথা শোনো, দুদিন দাদার জন্য রান্না করে আমি বাসি খাবার বিড়ালকে খাওয়ালাম। দাদা, এখন তো ব্যবস্থা হয়ে গেল, এবার থেকে আমার এখানে দুবেলা তুমি খেয়ে যাবে। হ্যাঁ, না কাত্তায়নী, আমি আমার জন্য ভাবছি না। ওরা সবাই কিছুই খাচ্ছে না, আগে দেখবো ওরা খাবে, তারপর আমি।